এখন মনে করেন আমি বললাম, ছাত্রলীগের একজন লিডার বললো, অথবা আমি ছাত্রলীগ হয়ে গেলাম। একেবারে বিতর্কিত, যাদেরকে আমরা অসভ্য বলি, যাদেরকে আমরা চোর বলি, ডাকাত বলি, গুন্ডা বলি, লেখাপড়া জানে না, ইয়াবা ব্যবসায়ী বলি, সে সকল রাজনীতিবিদরা সেই স্বাধীনতার পর থেকে। আমি একটু মাসুদ কামালকে দিয়ে শুরু করতে চাই। অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আমরা কেউ এভিয়েশন বিশেষজ্ঞ নই, আমরা যা বলবো তা আমরা পড়াশোনা করা জানা ওইখান থেকে। প্রথম প্রশ্নটা যেটা উঠেছে সেটা হচ্ছে জনবসতির উপরে কেন এরকম জঙ্গি প্রশিক্ষণ বিমান বা যুদ্ধ বিমান বলা হচ্ছে এয়ারফোর্স থেকে। শুধু একটা বক্তব্য এখানে আপনার সাথে যোগ করি। এখানে বিমান বাহিনী প্রধান বলেছেন যে এই প্রযুক্তি পুরনো, কিন্তু বিমানটি পুরনো ছিল না। তিনি বলেছেন কিন্তু এটা কখনো নিশ্চিত নয় যে তাতে দুর্ঘটনা ঘটবে না। তার মানে আমরা জানি যে দুর্ঘটনা ঘটবে, মানে ঘটার একটা সম্ভাবনা থাকে। তারপরেও জনবসতির উপর কেন এই প্রশিক্ষণ? দেখেন, একটা কথা বলি আপনাকে। আমি কিছুদিন আগে আপনার ভারতে একটা বিমান দুর্ঘটনা হয়েছিল, ড্রিম লাইনার। ওদের অ্যাক্সিডেন্টের রেট জানেন? 0.0063%। 0.00363% ড্রিম লাইনারের অ্যাক্সিডেন্টের রেট। এই ঘটনার কারণে ড্রিম লাইনারের শেয়ার বাজারে ধস নামছে এবং মানুষ ড্রিম লাইনারে উঠতে যাচ্ছে না এখন, সিম্পলি একটা ঘটনার জন্য। কিন্তু দেখেন, যার অ্যাক্সিডেন্টের রেট হলো এরকম। আমাদের দেশে এই যে যুদ্ধজাহাজটা, এর সংখ্যা হলো 36টা। 36টার মধ্যে এই ভঙ্গিতে অ্যাক্সিডেন্ট অনেকগুলো হয়েছে। এই ভঙ্গিতে মানে একদম পাইলট সহ মারা গেছে 2018-তে একটা, 2021-এ একটা, আর 2025-এ একটা। তার আগের খবর আমরা জেনেছি 2011 থেকে 11-15 এরকম ঘটেছে। কিন্তু ওগুলো তো এইভাবে মারা যায়, এইভাবে মারা যায়নি। এটা একদম মারা গেছে একদম জাস্ট। তো এখানে রেটটা কত হলো ভাই? 36-এর মধ্যে 3টা চলে গেলো, তাও কয়েক বছরের ব্যবধানে। এরপর তো এই বিমানগুলিকে বন্ধ, মানে যারা ধুলাই খেলে পাঠানো উচিত ছিল। এখন ধুলাই খেলের বিমান আপনি জোর জবরদস্তি করে এই সম্ভাবনাময় ছেলেগুলিকে ধাক্কায় উঠাই দিচ্ছেন, যা তুমি চালাও। বাকিরা যে বাইচে আসছে এই তো বেশি। পৃথিবীতে এটা কখনো হয় না। বিমানে যদি এরকম অ্যাক্সিডেন্টের রেট হয়, সেই বিমান চালু রাখবেন এরা। খবর নিয়ে দেখেন, এটা প্রায় রাফালের সমান দাম দেবে কিনা আনছে আমার ধারণা। 2013 সালের ঘটনা তো, এটা তো কোনো হিসাবও নাই। কত টাকা দিয়ে কিনছে, কী সময় আপনি জিজ্ঞাসা করতে পারবেন না, সংসদেও এটা উঠবে না। তো টাকা তো গেছে আমাদের, জীবনও যাচ্ছে আমাদের। এখন যে ঝামেলাগুলি হচ্ছে দেখেন, এটা ভাই পৃথিবীর এরকম ঘনবসতি একটা শহরে এটা হতে পারে না। এখানে এই মানে আপনার প্রশিক্ষণের জন্য এটা মানে গ্রহণযোগ্যই না। ওনারা চালিয়ে যাচ্ছেন, কারণ কেউ তো প্রশ্ন করে না। কিন্তু এটা কি বলার কেউ নেই আসলে যে এখানে করা যাবে না? কারণ সেনাবাহিনীর বেসগুলো আমরা দূরে দেখি প্রশিক্ষণ। এর আগে যে দুটো বাহিনীগুলো কেন? একটা অ্যাক্সিডেন্ট হয়েছে মধুপুরের জঙ্গলে, আর একটা হয়েছে কক্সবাজারের সমুদ্রে। এরকম আলোচনা তো হয় নাই। এইবার তো জনসব একদম স্কুলের মধ্যে হইলো, কাজেই এইবার আলোচনা হচ্ছে হয়তো। কিন্তু এইগুলি আমার আপনার আলোচনা করার দরকার কেন? তারা কি করেন? তারা কি এগুলো জানবেন না? তারা সেফটি বিষয়টা তারা কি নিশ্চিত করবেন না? একটা গাড়ি বের করার সময় লোকে না এরকম তেল পানি চেক করে নেয়, কেন? রাস্তায় নষ্ট হইতে পারে, নষ্ট হলে আবার মেকারও পাওয়া যায়। আকাশের মধ্যে নষ্ট হলে মেকার কোথায়? এই জন্য বিমানে তো আপনার বেশি করে করা হয়। তো সেই কাজগুলো ওনারা হয় ঠিক মতো করেন না। কিছু না কিছু তো হয়েছে ভাই। যদি মনে হয় আপনার এটার মেনটেন্যান্স ঠিক মতো হয় নাই, অথবা চেকিং ঠিক মতো হয় নাই, কিছু একটা তো হয়েছে। সেটা কি, সেটা তো আইডেন্টিফাই করতে হবে। যখন আপনি এটা অস্পষ্ট রাখবেন, তখন মানুষের সন্দেহ বাড়বে, আর সন্দেহের ডালপালা তো আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না ভাই। দেখেন, এই যে আমি আরেকটা কথা বলি আপনাকে, এই যে উপদেষ্টাদের নিয়ে যে ঘটনাটা ঘটছে, এটা কিন্তু কেবল যে এই ঘটনাকে কেন্দ্র করে তা কিন্তু না। মানে ওনাদের অজনপ্রিয়তা কোথায় যায় ঠেকছে, যে কারণে এই ইস্যুতে ছোটো ছোটো বাচ্চারা পর্যন্ত তাদেরকে ভুয়া ভুয়া করে স্লোগান দিচ্ছে। আমার কাছে আসিফ নজরুল সাহেবের জন্য খুব মন খারাপ হয়েছে আজকে। আমাদের এই পরিচিত মানুষ, ক্লোজ লোকজন। আমি আসিফ নজরুল ভাইকে একটা কথা জিজ্ঞেস করেছি, 1 বছর আগে আপনি ছিলেন ওই পাশে, এখন আপনি এই পাশে চলে আসছেন, কিন্তু কেমন লাগে আপনার? আজকে রাতে আপনার ঘুম হবে? বাচ্চাদের জন্য আপনার ঘুম হবে? অথবা আপনার যে অবস্থানটা হয়েছে সাধারণ মানুষের কাছে, সাধারণ মানুষ যেভাবে আপনাকে ভুয়া ভুয়া করতেছে, এটা তো আপনারা অর্জন করেছেন। আপনি হয়তো বলবেন যে না আমি অর্জন করি নাই, আপনারা তো অর্জন করেছেন। আপনারা অর্জন করেন নাই। এক একজন নানা ধরনের ক্যারিকেচার করতেছেন, ক্যারিকেচার করে হাসির পারতেন। সিআর আবরার সাহেব ওখানে গিয়েছেন, ভাই এই লোকটা একটা ইমেজ টিমেজ ছিল আগে, এই লোকটা কী করলো? সে মানে আমার বহুত অদ্ভুত লাগে, বুঝছেন। রাত্র 2:30টার সময় 2:41 প্রথম পরীক্ষা যে হবে না আজকে, এটা বললো
তো উনি বলেন নাই, বলছে মাহফুজ আলম। তাকে আবার সাপোর্ট করলো সজীব, জি, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া। মানে ভাবখানা এরকম যে ওই দুইজনই আসলে চালায়। এবং এটাও স্বাভাবিক, আমি একটু মানে হয়তো অন্যভাবে লাগবে আপনার কাছে, এটাও স্বাভাবিক। রাত তো 2:30 পর্যন্ত বাকিদের জায়গায় থাকার সামর্থ্যই নেই। বাকিগুলোর যে বয়স এবং শারীরিক যে কন্ডিশন, রাত তো 2:30 পর্যন্ত তারা চাইলেও জায়গায় থাকতে পারবে না। কিন্তু সিদ্ধান্ত তো অনেক আগে আসার কথা ছিল, 2:30টার সময় তো আসার কথা না। দুপুরে ঘটছে ঘটনা, হ্যাঁ, তা আসলো না কেন? আগে আসার কথা, যখন শোক দিবস ঘোষণা করা হয়েছে তখনই আসার কথা যে আগামীকাল পরীক্ষা হবে না, কিন্তু আসেনি। কাজেই ওই ক্ষুব্ধ ঘটনা, আরও ক্ষোভ ছিল, সব কিছু মিলে আপনি যেটা বলেছেন যে অনেক কিছু একসাথে জমেছে। কি কি জমেছে মাসুদ কামাল এটা নিয়ে পরে আসবো। আমি গোলাম রনারির কাছে যেতে চাই, যে প্রসঙ্গে আসলে আমরা শুনছিলাম যে তারা বিশ্বাস করছে না যে লাশের সংখ্যা কত। এই অবিশ্বাসের জায়গা কেন আসবে? কারণ এই সরকার যখন বসেছে তখন এই ছাত্ররাই বসিয়েছে। তারা যখন আজকে আন্দোলন করছিল, এক তরফ থেকে সেটাও বলার চেষ্টা করা হয়েছে এখানে ছাত্রলীগ ঢুকেছে, আওয়ামী লীগ ঢুকেছে। সেই একই কায়দায় আমরা শুনছি দোষারোপ যখন কেউ দাবি করতে চায়। এই যে সন্দেহ এই সরকারের বিরুদ্ধে ঢুকে যাওয়া, যে লাশ নিয়ে একটা রাজনীতি চলবে বা লাশের সংখ্যা কমানো হচ্ছে, এই অবিশ্বাসটা কেন? মানে ধন্যবাদ। আসলে আজকে মন খারাপের বাংলাদেশ। অনেক সারাটা দিন মানে সোশ্যাল মিডিয়াতে আসলে কোনো ভিডিও দেখতে পারিনি, শুধুমাত্র নিউজগুলো দেখেছি। মানে এইরকম হত্যাকাণ্ড, এরকম পুড়িয়ে মারার দৃষ্টান্ত বাংলাদেশে হবে এটা আসলে কল্পনার মধ্যে ছিল না। ফলে আপনার এখানে আসছি, কিন্তু কি বলবো এই বিষয় নিয়ে এরকম আসলে গুছিয়ে কথা বলতে পারছি না। তো যার জন্য প্রথমেই যারা নিহত হয়েছেন একেবারে আল্লাহর কাছে দোয়া করি তাদের পুরো শোক সন্তপ্ত পরিবার যেন এই কষ্টটা কাটিয়ে উঠতে পারেন। আর দাবি জানাচ্ছি যে যারা আহত আছেন, রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিক আমরা সবাই মিলে তাদেরকে সর্বোচ্চ চিকিৎসা সেবা দেওয়ার জন্য যেন আমাদের কোনো ত্রুটি না হয়, এটা হলো প্রথম। দ্বিতীয়ত হলো যে গত 11 মাসে এই সরকারের যারা কর্তা ব্যক্তি, তারা এই ক্ষমতায় আসার আগে সবাই ছিলেন আমাদের এই জাতির প্রিয় মুখ। উপদেষ্টাতে যারা ছিলেন তাদেরকে দেখলে আমাদের ভালো লাগতো, তাদের কথা শুনলে আমাদের ভালো লাগতো। আর তাদেরকে নিয়ে আমরা কল্পনা করতাম যে এই মানুষগুলো আকাশের চাঁদ বা তারকা হিসেবে আছে, এবং তারা যদি কোনো দিন আমাদের ক্ষমতার চেয়ারে বসে তাহলে আমাদের যে স্বপ্ন, সেই স্বপ্নগুলো বাস্তবায়িত হবে এবং রাজনীতিবিদদের বিরুদ্ধে যে সকল অভিযোগ রয়েছে সেই সকল অভিযোগ এদের বিরুদ্ধে আসবে না। এরা মিথ্যা কথা বলবে না, এরা দেশের টাকা নষ্ট করবে না, এরা মানে গতানুগতিক রাজনীতির বাইরে গিয়ে বাংলাদেশকে একটা ওয়েস্টার্ন স্টাইলের আধুনিক গণতান্ত্রিক কল্যাণমুখী রাষ্ট্র পরিণত করবে। এই স্বপ্নগুলো যারা আমাদেরকে দেখাতেন বাংলাদেশে, প্রায় সবগুলো মানুষ গত 11 মাস ধরে এই রাষ্ট্র পরিচালনা করছে। কিন্তু বাস্তবতা হলো যে আমাদের দেশের একেবারে বিতর্কিত, যাদেরকে আমরা অসভ্য বলি, যাদেরকে আমরা চোর বলি, ডাকাত বলি, গুন্ডা বলি, লেখাপড়া জানে না, ইয়াবা ব্যবসায়ী বলি, সে সকল রাজনীতিবিদরা সেই স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত সর্বনিম্ন যত বাজেভাবে তারা দেশ চালিয়েছেন বিভিন্ন সেক্টরে, সেই বাজে জিনিসগুলোর চাইতেও এই গত 11 মাসে আমাদের জাতীয় অর্থনীতি, আইনশৃঙ্খলা, ইনস্টিটিউশনাল যেটা ধ্বংস হয়ে যাওয়া, প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যাওয়া এবং মানুষের মন এবং মননে বিষ তৈরি করা, এই কাজগুলো অতীতের সবচেয়ে নিকৃষ্ট শাসকের আমলে যা হয়েছে তার চেয়ে বেশি হয়েছে এই গত 11 মাসে। ফলে দেখুন, এরশাদের জমানাতেও কবিতা লেখা হতো, শেখ হাসিনার জমানাতেও সুন্দর সুন্দর সিনেমা হতো, গান হতো। ওই যখন হাওয়া ভবন ছিল তখনও বাংলাদেশে উল্লেখ করার মতো অনেক শ্রেষ্ঠতম মন এবং মননে অনেক কিছু স্বপ্ন ছিল, প্রেম ছিল, ভালোবাসা ছিল। কিন্তু গত 11 মাসে আমাদের সব কিছুতেই মনে হয় যেন করোনার আক্রমণ হয়েছে। ফলে যারা ব্যবসা করে হাহাকার, যারা রাজনীতি করে শুধুমাত্র দুঃস্বপ্ন। এই যে রাজনীতিতে জুলাই আগস্ট বিপ্লবের পরে বিশাল একটা সম্ভাবনা সবাই দেখেছিল, এবং দেয়ার ওয়াজ নো আওয়ামী লীগ, কোনো আওয়ামী লীগ বাংলাদেশে ছিল না, নামও ছিল না। এবং আমরা তো ধরে নিয়েছিলাম যে আওয়ামী লীগ সারা জীবনের মতো কবর রচনা হয়ে গেল, আহা এই 35% লোকের কি হবে। কিন্তু কি হলো, এই গত 11 মাস ধরে যারা ক্ষমতা আসার চেষ্টা করেছে, আসতে চাচ্ছে, এই করছে, তাদের সবারই এখন তো দুঃস্বপ্ন। এই যে তাদের এখন যারা রাষ্ট্র চালাচ্ছে তাদের বিভিন্ন ত্রুটি, তাদের ভুল, তাদের ভ্রান্তির কারণে তাদের মুখগুলো, যেগুলোকে নিয়ে আমরা স্বপ্ন দেখলাম, সেই মুখগুলো আজকে বিভৎস হয়ে গেছে, সেই মুখগুলো এখন কালো হয়ে গেছে। সেই মুখগুলো দেখলে আমাদের মেজাজ গরম হয়ে যায়, তাদের কথা শুনলে আমাদের গোস্বা আসে, এবং তারই
প্রেক্ষিতে কি হচ্ছে, এই যে দেখেন উপদেষ্টারা যখন এরকম একটা জায়গাতে গেল, একটা সিঙ্গেল লোক তাদেরকে অভ্যর্থনা জানানোর মতো ছিল না, এবং তারা যে অপমানিত হলেন এবং যে লাঞ্ছিত হলেন, এবং এখনও পর্যন্ত এই অশান্ত বাংলাদেশে মানে তাদের একটি কথাও আজকে এই আমরা যখন টক শো করছি, সচিবালয়ের ঘটনা বলেন, মাইলস্টোনের উত্তরা দিয়াবাড়ির ঘটনা বলেন, এবং ঢাকা শহরের অন্য অন্য এলাকাতে কোনো একটা জায়গাতে ইতিবাচক ফল আনেনি এখনও পর্যন্ত। বিক্ষুব্ধ, এবং কালকে সারা বাংলাদেশে কি হবে টিল উই ডু নট নো। কিন্তু অবিশ্বাসটা কেন? মানে এত ছোট ছোট বাচ্চারা, কারণ তারা তো আর ব্যবসা বাণিজ্য এখন বুঝছে না, তারা রাজনীতি বুঝে না, তাদের কাছে কেন এটা মনে হবে যে এই সংখ্যা নিয়ে একটা হবে? মূল ব্যাপারটা হলো যে এই যে যারা আছে সবাই তো ক্ষতিগ্রস্ত। এখন একটা ছোট বাচ্চা ছেলে বা কিশোর বা কিশোরী, সে যখন ঘরে গিয়ে দেখে তার ঘরে শান্তি নেই, টাকা নেই, পয়সা নেই, বাবা মার কাছে সে কথাগুলো শুনে, এবং প্রত্যেকটা পরিবারের মধ্যে নিজে তার ক্ষতিগ্রস্ত না হলে তার এক আত্মীয় ক্ষতিগ্রস্ত, নিকট আত্মীয় ক্ষতিগ্রস্ত, পাড়া প্রতিবেশী ক্ষতিগ্রস্ত। এবং এই সমাজে গত 11 মাসে যে সকল মব হয়েছে, যে সকল অমানবিক কর্মকাণ্ড ঘটেছে, যে সকল মামলা হয়েছে, মোকদ্দমা হয়েছে, প্রত্যেকটা জিনিস এই সমাজের যে রন্ধ্রে রন্ধ্রে আমাদের যে বিষগুলো রয়েছে, বিক্ষোভগুলো রয়েছে, কষ্টগুলো রয়েছে, বেদনাগুলো রয়েছে, এগুলো যখনই কোনো সুযোগ পাচ্ছে সঙ্গে সঙ্গে সেটা বিস্ফোরিত হচ্ছে। অর্থাৎ এখানে যে দুর্ঘটনা ঘটেছে, এই দুর্ঘটনার সঙ্গে সঙ্গে গত 11 মাসে ধরুন এরকম 11,000 দুর্ঘটনা। আমরা গ্রাম বাংলায় একটা সাধারণ কথা যে ধরুন কাউকে যদি সাপে কামড় দেয়, তখন করে কি তার শরীরে কখন একটা পিঁপড়া কামড় দিয়েছে, কখন একটা বল্লা কামড় দিয়েছে, ওই সকল বিষগুলো একত্রে এসে সেগুলো বিষক্রিয়া তৈরি করে, কিন্তু সেগুলো লুকায়িত থাকে। তো এই যে একটা দুর্ঘটনা হলো, সেই দুর্ঘটনার আগে ধরুন গত 6 মাসে আমাদের যে দুর্ঘটনাগুলো ঘটলো, সেই টোটাল দুর্ঘটনার বিষগুলো এখন একসাথে এসে কিন্তু এখানে জমা হয়ে বিস্ফোরিত হয়ে যাচ্ছে। এর ফলে কি হলো, তাদের কোনো কথা আমরা বিশ্বাস করছি না। যেভাবে আমরা গোপালগঞ্জের ঘটনা বিশ্বাস করিনি, যেভাবে আমরা ধরেন কক্সবাজারের যে মানবিক করিডোর নিয়ে তারা যে কথাগুলো বলছে আমরা কেউ বিশ্বাস করিনি, যেভাবে তারা চট্টগ্রাম বন্দর নিয়ে কথা বলেছে আমরা বিশ্বাস করিনি, যেভাবে তারা স্টার্লিং নিয়ে কথা বলেছে, অর্থাৎ তাদের প্রতিটি কথা গত 11 মাসে বিশ্বাস করার মতো কোনো ঘটনা ঘটেনি। ফলে আজকের এই দিনে যা কিছু ঘটছে, এইটা সরকারের পক্ষ থেকে যা কিছু বলা হচ্ছে, এতটি লাশ, 19টি লাশ, এই চিকিৎসা দেওয়া হবে, আমরা সমস্ত দাবি মেনে নিলাম, কালকে পরীক্ষা হবে না, মানে তাদের কোনো আশ্বাসকে বিশ্বাস করার মতো একটা সিঙ্গেল এভিডেন্স আমাদের দেশের মানুষ, আবাল বৃদ্ধ বনিতা গত 11 মাসে পায়নি। ফলে তাদের প্রতি আস্থা স্থাপন করা যাচ্ছে না। দ্বিতীয়ত হলো তারা যে কর্মকাণ্ডগুলো করছে গত 11 মাস ধরে, এই কর্মকাণ্ড করার ফলে তাদের যে বিষ বাষ্প, অতীতের এই 11 মাসের বিষ বাষ্প এবং বিভিন্ন সময়, একটা জাস্ট ছোট উদাহরণ দিয়ে কামাল ভাই চলে যাবে। আপনি চিন্তা করেন, আমরা কিন্তু এই ঢাকা শহরে 3টি ক্যান্টনমেন্ট কখনো মেনে নেইনি। ঢাকা ক্যান্টনমেন্টের ওই জাহাঙ্গীর গেট, নৌবাহিনীর সদর দপ্তর, বিমান বাহিনীর সদর দপ্তর। এর কারণ হলো তারা এই মহানগরীর মধ্যে 2.25 কোটি মানুষের মধ্যে নিজেরা স্বতন্ত্র থাকার চেষ্টা করেছে। তাদের জীবন, তাদের স্টাইল, তারা আমাদের সব কিছু ব্যবহার করছে। মানে যখন একটা আর্মির গাড়ি মতিঝিলে আসছে, আমরা তাদেরকে জায়গা দিচ্ছি, আমরা তাদেরকে সম্মান করছি, কিন্তু যখনই আমাদের সিভিলিয়ানদের গাড়ি জাহাঙ্গীর গেটে যাচ্ছে, মুহূর্তের মধ্যে আমরা সেদিকে কিন্তু তাকাতে পারছি না। এই যে ক্ষোভ, এই যে বেদনা, কিংবা দেখা যাচ্ছে যে আমাদের যত কষ্ট থাকুক, যত বেদনা থাকুক, যা কিছু থাকুক, আমরা সমস্ত কিছু দিয়ে আমাদের সশস্ত্র বাহিনীকে আমরা তাদেরকে লালন করছি, পালন করছি, বেতন দিচ্ছি, ভাতা দিচ্ছি, কিন্তু আমরা তাদেরকে ভয় পাই, আমরা তাদেরকে ভালোবাসতে পারি না, তাদেরকে নিয়ে গর্ব করতে পারি না। কিন্তু মনের ভয়ে, প্রাণের ভয়ে আমরা তাদেরকে বলি যে ওরা আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী। এটিকে তাহলে কোনো কারণে হচ্ছে, কারণ 5ই আগস্টে বাহিনীগুলোর যে জায়গাটা ছিল, সবাই সেটাকে নিয়ে অনেক বেশি আনন্দিত ছিলেন, অনেক বেশি সন্তুষ্ট ছিলেন। সেনাবাহিনী ভাইয়ের গায়ে গুলি চালাননি, সেটা খুবই বিদিত ছিল এবং সবাই প্রশংসনীয় ছিল। হঠাৎ করে এই ধরনের একটা ক্ষোভের জায়গা কি কোনো কারণে তৈরি হচ্ছে? আমি প্রশ্নটা রেখে একটু যেতে চাই, কারণ ক্ষোভের জায়গা তৈরি করার কারণ হিসেবে ব্যবহার করা হচ্ছে কিনা, যেমন রাজনীতির জন্য লাশ চাই সবসময় বলা হয়ে থাকে, তেমন বাহিনীগুলোকে কোনো কারণে বদনামের একটা জায়গায় ফেলা হচ্ছে কিনা। কারণ আমরা দেখছি যে মুখোমুখি নানা কারণে এই জায়গাটা চলে আসছে। কাজে লাশ নিয়ে রাজনীতি, বাহিনী নিয়ে রাজনীতি, এই দেশের সকলকে নিয়েই শেষ পর্যন্ত রাজনীতির ঘুঁটি করা হচ্ছে কিনা। সাংবাদিক মাসুদ কামাল আমাদের সাথে আছেন, তার কাছে আবার আমি যেতে চাই। মাসুদ কামাল, এই অবিশ্বাসের জায়গা আপনিও একই সাথে বলছিলেন যে অপছন্দের জায়গাও তাদের ক্ষেত্রে একই সাথে তৈরি হয়েছে, যে এই উপদেষ্টা মণ্ডলীর ক্ষেত্রে। কিন্তু তারপরে আসলে যা কিছু আমরা হতে দেখছি, যেটা বলে যাচ্ছিলাম যে যখন ক্ষুব্ধ হয়ে যায়, তখন যখন আজকে
শিক্ষার্থীরা যখন ক্ষুব্ধ হয়েছে তখনও বলা হয়েছে এটা রাজনীতি, মানে এখানে আওয়ামী লীগ ঢুকে গেছে, ছাত্রলীগ ঢুকে গেছে, তারা এই জায়গায় গেছে এবং তাদের পুলিশ দ্বারা কাঁদানি গ্যাস ছোড়া, তাদেরকে লাঠিচার্জ করা, সাউন্ড গ্রেনেড ছোড়া, এই সব কিছুর মধ্যেও একটা গোষ্ঠীকে আমরা খুবই উল্লসিত হতে দেখছিলাম। এর মাধ্যমে কি আসলে আমাদের এই সংকট সমাধান হয়, নাকি ক্ষোভ দমন হয়, নাকি আসলে কি হয় এই যে পাল্টা একটা ট্যাগ লাগিয়ে দেওয়া? না, সংকটটা আরো জটিল হয়। আপনি দেখবেন শেখ হাসিনার যখন সরকার ছিল তখন যখন এই ধরনের আন্দোলন হতো, শেখ হাসিনা কিন্তু ঢালাও বলতো জামাত শিবির করছে, বিএনপি ঢুকে গেছে, এবং এমনভাবে তারা বলতো যে এরা ঢুকার পরও অস্বীকার করতো না, আমরা ঢুকি নাই। আপনার নিশ্চয়ই খেয়াল আছে যে আপনার গত বছরের জুলাই যে আন্দোলনটা, সেখানে তো জামাত শিবির ছিল, সেখানে তো বিএনপির ছাত্রদল ছিল, সবাই ছিল, কিন্তু বিএনপি কিন্তু অফিসিয়ালি বলছে আমরা এর মধ্যে নাই, আমরা সমর্থন আছে কিন্তু আমাদের ছাত্রদল নাই। এখন গর্ব করছে, শিবিরটা তো নাই, ওরা তো বলছে আমরা নাই, আমরা এর সঙ্গে নাই। এটা সাধারণ মানুষের আন্দোলন। একটা জিনিস কি, সাধারণ মানুষের যে দাবি, সেই দাবি কি রাজনৈতিক দলের দাবি হতে পারে না? হতেই তো পারে, হতে পারে। আমি একটা জিনিস বলছি যে জিনিসপত্রের দাম বেড়েছে, এটা যদি আমি বলি, এই কথাটা যদি জামাতও বলে, এই কথাটা যদি আওয়ামী লীগ যাকে আপনি কর্মকাণ্ড নিষিদ্ধ করছেন সেই লোকও যদি বলে, তাতে কি বাস্তবতার কোনো চেঞ্জ হয়? চেঞ্জ তো হয় না। এখন মনে করেন আমি বললাম, ছাত্রলীগের একজন লিডার বললো, অথবা আমি ছাত্রলীগ হয়ে গেলাম, বলবে তো যে ছাত্রলীগের ভাষায় আমি কথা বলছি। তো এই যে অতি সরলীকৃত ব্যাপার স্যাপারগুলো, এগুলো আসলে হলো লেম এক্সকিউজ। তারা এগুলো দিয়ে নিজেকে এটা কিন্তু কেউ বিশ্বাস করে না। ওরা যখন কথাগুলি বলে এখানে আওয়ামী লীগ ঢুকে গেছে, আচ্ছা আওয়ামী লীগ যদি ঢুকে, আওয়ামী লীগের লোক তো ছিল। আমি তো আওয়ামী লীগের একটা হিসাব বলি আপনাকে, আওয়ামী লীগ যেবার সবচেয়ে খারাপ রেজাল্ট করে, আওয়ামী লীগ যখন 2001 সালে, আমি যদি প্রকৃত নির্বাচন ধরি, আমি 91 থেকে আগেগুলো নির্বাচন বলি না, আসলে 2001, 1991, 96, 2001, 2008, আমি যে 4টা নির্বাচনটা ধরি, সবচেয়ে খারাপ ফল করছে আওয়ামী লীগ 2001 সালে। সেইবারও তারা ভোট পাইছে 2,28,00,000। ব্যাপারটা খেয়াল করেন। তো যখন তারা খুব খারাপ করে তখনও তারা 2,28,00,000 ভোট পায়। তো এই লোকগুলি কই? এই লোকগুলি কর্পোরেট তৈরি যে উড়ে গেছে। হ্যাঁ, মানে 1:4। তাহলে এখন এই লোকগুলিকে উড়ে গেছে আকাশে। মানে ওনারা এই আমাদের মহান আপনার নোবেল বিজয়ী ঘোষণা করলেন, কালকের থেকে আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ, সঙ্গে সঙ্গে তারা সব মানুষ থেকে আমরা অনেক সময়ই দেখেছি যে কোনো একটা আন্দোলন যদি সাধারণ জনতার হয়, আমরা কোটা আন্দোলনের ক্ষেত্রেও দেখেছি, আমরা নিরাপদ সড়ক চাই আন্দোলনের ক্ষেত্রেও দেখেছি, এক সময় সেটা রাজনৈতিক মোড় নেয় এবং রাজনীতিবিদদের হাতে চলে যায়, ওই আন্দোলন একটা অন্যদিকে ধাবিত হয়। সেই আশঙ্কা থেকে কি এই আশঙ্কা প্রকাশ করাটা এটা তার শুনে অমূলক কিনা? এখন ওনারা কাউকে খুশি করতে পারছেন না। তো ওনাদের উপরে হ্যাপি কে? এনসিপি ছাড়া দেখেন তো কে হ্যাপি? যে হ্যাপি তার পেছনে আবার বিশাল সৈন্যবাহিনী সবসময় নিয়ে রাখতে হয় তাদের নিরাপত্তার জন্য। কেন আপনি বলেন? এনসিপি এত বড় দল, তার জন্য নিরাপত্তার দরকার হয় কেন? তার জন্য তো জনগণই নিরাপত্তা হইতে পারে না। তারা ডরায় তাদেরকে আওয়ামী লীগ পিটাবে, ছাত্রলীগ পিটাবে, এটাতে ভয় পায়। এই জন্য তো দিচ্ছে নিরাপত্তাটা। তো যাদেরকে তারা ভয় পাচ্ছে তাদেরকে তো পুলিশ দৌড়াচ্ছে সারাদিন, খালি ওই মিটিংয়ের সময় না, সব সময়ের জন্যই তাদেরকে দৌড়ায়। তো তারা তাদের জন্য ভীতিকর হয়ে গেছে। আর তারা একটা মিটিং করতে পায় না, সঙ্গে পুলিশের বহর লাগে। আজকে দেখলাম রাঙামাটি একটা ভিডিও দেখলাম, উপরে থেকে উঠাইছে, এনসিপি মিটিং যাচ্ছে, 15-20 জন লোক যাচ্ছে, পেছনে বিশাল বহর। এই যে বহরগুলি যাচ্ছে, এদের পেছনে একটা খরচ আছে না? এদের বেতন আছে না? এদেরকে আমরা বেতন দিই এদেরকে পালার জন্য, এদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য। এখন ওরা ছাড়া আর কেউ খুশি নেই গভর্নমেন্টের উপর। দিস রিয়েলিটি। এই গভর্নমেন্টের উপর কি বিএনপি খুশি? বিএনপিকে জিজ্ঞাসা করেন তো বিএনপি খুশি কিনা? কোনো পলিটিক্যাল পার্টি প্রতিদিন সকালবেলা পলিটিক্যাল পার্টির নেতারা একটা খোয়ারের মধ্যে ঢুকে নিয়ে চা বিস্কুট খায় আর কি আলাপ সালাপ করে ওইটা বাইরে আসে করে আমি অর্ধেক খুশি, কেউ কেউ আংশিক খুশি, কেউ কেউ একদমই খুশি না, এগুলি বলে। তারা সংস্কার করতেছে, এগুলো আলটিমেটলি টিকবে যাক, সেটা অন্য হিসাব। তো এরা যেটা করতেছে, আসলে এই সরকার খুব গুরুত্বের সঙ্গে সিরিয়াসলি একটা কাজই করে, সেটা হলো তারা সময় ক্ষেপণ করতেছে। তাদের হিসাবটা হলো যতক্ষণ থাকা যায়। ওই যে 2টা দিন বেশি থাকি, তাহলে মিনিমাম 2টা ফাইলে তো সাইন করতে পারবো। তো ওইটুকু নিয়ে তারা আছে।
কিন্তু এই থাকাটা তো খুব অস্বস্তিকর হয়ে যাচ্ছে না, যে এত চাপ, এত চাপ, এত নিয়ে কেউ এটা আপনার কাছে অস্বস্তিকর, কারণ আপনি ওখানে যান নাই। যান, দেখবেন খুব আরামদায়ক। জান নাই তো ভাই। যে প্রসঙ্গটা আমি আসলে শুরু থেকে করতে যাচ্ছি, যে অবিশ্বাসের জায়গা, লাশের সংখ্যা নিয়ে, লাশ বলতেও খারাপ লাগে, এত ছোট ছোট বাচ্চাদের আসলে যে অবস্থা হয়েছে, এই সংখ্যাটা তারা মানছে না। এখনো পর্যন্ত 29 জনের খবর আমাদের কাছে এসছে, যেটা আইএসপিআর এবং সরকার থেকে বলা হচ্ছে। কিন্তু তারা বলছে যে 2টা শ্রেণীকক্ষ পুরো পুড়ে গেছে, সেখানে তো 200-র বেশি সেখানে শিশু ছিল। তারা এটা মানতে রাজি না। শিশুরা যখন থাকে তখন তাদের অবশ্যই সেখানে রেজিস্টার খাতা থাকে, কোন শ্রেণীতে কয়জন আছেন, যাদের পাওয়া যাবে না, তাদের বাবা মার হাহাকার শোনা যাওয়ার কথা, খোঁজ নেওয়া শোনা। আমরা তো এত ব্যাপক আকারে এমন নিখোঁজ দেখছি না। তাহলে এইটা কি তাদের মধ্যে কেউ ঢুকাচ্ছে যে লাশের সংখ্যা নিয়ে এক ধরনের রাজনীতি চলছে? না, কেউ ঢুকাচ্ছে না। এখানে মূল ব্যাপার হলো যারা এই মুহূর্তে রাষ্ট্রটা পরিচালনা করছেন, তারা আসলে এই বিষয়টির সঙ্গে রাজনীতি, তারপরে শেষে এই বিষয়টির সঙ্গে যে প্র্যাকটিক্যাল কমিউনিকেশন অ্যান্ড নেগোসিয়েশন কীভাবে করতে হয় বাস্তবতা, এই ধরনের ক্রাইসিস ম্যানেজমেন্টে, এটা তাদের একেবারে ন্যূনতম ধারণা নেই। ধরুন, ওই সমস্যাটা তৈরি হয়েছে মাইলস্টোন কলেজ অ্যান্ড স্কুল থেকে। ওখানে ট্রাস্টর দিকে বিশ্বাসযোগ্য কে? ওখানকার প্রিয় যিনি শিক্ষক আছেন, প্রিন্সিপাল আছেন, বা ওখানে যারা আছেন যাদেরকে সবাই ভালোবাসে। এমন দেখা গেছে যে আমরা পড়ছি মুন্নি, যে একটা স্কুলে দপ্তরই সবচেয়ে প্রিয় মুখ। এখন ক্রাইসিস সময় দেখা গেল সেই দপ্তরই এসে যদি একটা কথা বলেন, তার কথা কিন্তু সবাই বিশ্বাস করবে। তো এখন ওখানে কথা বলার জন্য যে বিশ্বস্ত এবং প্রিয় মুখ দরকার, সেই প্রিয় মুখটির পরিবর্তে যে মুখটিকে দেখলে রাগ হয়ে যাবে, ক্রোধ হবে, ক্ষোভ আসবে, ঘৃণা আছে, সেই মুখগুলো ওখানে চলে যাচ্ছে। দিস ইজ দ্য ফার্স্ট মিস্টেক। ফলে ওই তারা যদি একেবারে 100% সত্য কথাও বলে, এই পরিস্থিতির কারণে, অপ্রিয়তার কারণে সেখানে কনফিউশন তৈরি হয়ে গেছে এবং হয়ে যাবে। আর আগে যেটা বলছিলাম এই আলোচনার প্রথম অংশে, যে যেহেতু আগের থেকেই অনেকগুলো ক্ষোভ, বোঝার চেষ্টা করুন, এখানে একটা জঙ্গি বিমান বা ফাইটার প্লেন, যেটা যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে। দ্বিতীয় প্রশ্ন হলো, এটা আপনি যেটা করলেন, কেন এটা মহানগরীতে আসবে? এর জন্য তো অন্য জায়গায় হতে পারে। এটা তো কেন দিল্লিতে এখনও একটা ঘটনা কেন ঘটেনি? লন্ডন শহরে তারা কি ট্রেনিং দেয় না? লন্ডনে তো এ যাবৎকালে গত এই প্লেন আবিষ্কারের পর থেকে একটা দুর্ঘটনা ঘটেনি। সেম ইন নিউ ইয়র্ক কখনো ঘটেনি, কেন ঢাকা শহরে ঘটবে? এই জিনিসগুলো এখন সমস্ত মানুষের মনকে বিক্ষুব্ধ করে তুলেছে। তার সঙ্গে সঙ্গে গত 11 মাসে ধরেন এই যে কথাগুলো আসছে, যে বিমানটি, এর সঙ্গে স্থানীয় রাজনীতি আছে, আন্তর্জাতিক রাজনীতি আছে। এই বিমানটি চীনের তৈরি এবং এটার যে ক্যারেক্টারিস্টিক্স সেটা হলো MiG-29, রাশিয়ার তৈরি যে MiG-29, এটার সেম ক্যারেক্টারিস্টিক্সের এই বিমানটি চীনের তৈরি। আচ্ছা, এই বিমানটি বাংলার আকাশে যে এত বড় দুর্ঘটনাটা ঘটালো, এর ফলে কি হলো, এই চাইনিজ এই বিমান কোম্পানির আন্তর্জাতিক ব্যবসাটা মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যাবে। এটার কোনো কিছু বলতে হবে না। আর এটা কেন করা হবে, যদি আপনি ইন্টারন্যাশনাল লিঙ্কেজ খুঁজেন, যে ভারত এবং পাকিস্তানের যে যুদ্ধ হলো, সেখানে চাইনিজ বিমানগুলো ইফেক্টিভিটি বা সেখানে তাদের যে পারঙ্গমতা দেখিয়েছে, যার সঙ্গে কোনো তুলনা নাই। ফলে ওটাকে যদি আপনি লিঙ্কেজ করে এখানে কোনো আন্তর্জাতিক চক্রান্ত যারা খুঁজে বেড়ান, তারা বিক্ষুব্ধ। 2 নম্বর হলো যে এর আগে শেখ হাসিনার জামানাতে যিনি বিমান বাহিনী প্রধান ছিলেন, আমাদের বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের ইতিহাসে এমন কোনো বিমান বাহিনীর প্রধান ওনার মতো এত দুর্বৃত্তপনা, এবং যাকে আমেরিকা নিষিদ্ধ করেছিল, যার অ্যাকাউন্ট ফ্রিজ করেছিল, এবং হাজার হাজার কোটি টাকা তিনি লুটপাট করেছেন, এবং তার ছেলে ওই কত কোটি টাকা যেন। তো এই তার জমানাতে এই যে বিমান বাহিনীর একজন প্রধান এত বড় দুর্নীতি করতে পারে, এখন হয়তো সে করেনি, বা বর্তমান বিমান বাহিনী প্রধান যিনি আছেন তিনি ভদ্রলোক করেনি, কিন্তু ওই যে বিমান বাহিনীকে নিয়ে শেখ হাসিনার জমানাতে যে নেতিবাচক প্রচারণাগুলো হয়েছে, সেটা এই বাহিনীকে এখনও বহন করতে হচ্ছে। সেকেন্ড থিং হলো, এখন জেনারেল ওয়াকারকে দিয়ে চিন্তা করলে হবে না, যেখানে হলো প্রাইম মিনিস্টার্স ম্যান হিসেবে জেনারেল আজিজকে আপনি পোর্ট্রেট হিসাবে ধরেন। তো জেনারেল আজিজকে পোর্ট্রেট হিসেবে যদি আপনি ধরেন, এবং 2014 নির্বাচন, 18 নির্বাচন, 24 নির্বাচনে সেনাবাহিনীর ভূমিকা, তো রাতারাতি সেই ভূমিকাটা ওই 4-5 দিনের, গত বছর জুলাই মাসের 4-5 দিনের অ্যাক্টিভিটিসের কারণে মুছে যায়নি। ফলে ওই যে পুরনো যে ক্ষোভগুলো, ব্যথাগুলো, বেদনাগুলো এই সময়তে এসে আবার সেই ভুয়া করে চলে আসছে। এবং এই গোপালগঞ্জে যখন তারা গোলাগুলি করেছে,
সেনাবাহিনী। তখন এই পুলিশের সঙ্গে আর বেনজির বাহিনীর সঙ্গে আজিজ বাহিনীর সঙ্গে বর্তমান ওয়াকার বাহিনীর কোনো ডিফারেন্স পাবলিক খুঁজে পাচ্ছে না। ফলে কি হচ্ছে, এই ক্ষোভগুলো গোপালগঞ্জের ব্যাপারে কেউ কথা বলতে পারেনি, মানুষ কথা বলতে পারেনি। এখন যেহেতু সুযোগ পেয়েছে, এখন তারা কথা বলা শুরু করেছে সেক্রেটারিয়েটের সব জায়গাতে। ফলে এই যে যা কিছু শুরু হলো, এটা আসলে মনে হচ্ছে না যে খুব দ্রুত শেষ হবে। এর কারণ হলো সেনাবাহিনীতে এমন কোনো মুখ নেই, বিমান বাহিনীতে এমন কোনো মুখ নেই, সরকারে এমন কোনো মুখ নেই, এমনকি আমাদের পলিটিক্যাল, আপনি দেখেন যত রাজনৈতিক দলগুলো আছে, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, এদের সবারই অনেকগুলো মানে বাজে নাম হয়ে গেছে গত কয়েক মাসে। এখন প্রত্যেকটা রাজনৈতিক দলের যারা প্রধান শীর্ষ 10 জন নেতা, তাদের রাজনৈতিক কর্তৃপক্ষ কেউ নাম দিয়েছে সান্ডা, কেউ নাম দিয়েছে পান্ডা, কেউ ফকির, কেউ দরবেশ, কেউ ভণ্ড, কেউ গাঁজাখোর, কেউ ফেন্সিডিলখোর। মানে একটা রাজনৈতিক দলের প্রধান তার প্রতিপক্ষ দেখা গেল যে তাকে বলতেছে ও তো ফেন্সিডিল খেয়ে সমস্ত কথাবার্তা বলে, ও তো গাঁজা খেয়ে সমস্ত কথাবার্তা বলে। ফলে কি হচ্ছে, ওই যে রাজনৈতিক দলগুলো তারা যে যাবে এখানে, সেই মুখ তাদের নেই। ফলে কি হচ্ছে, আপনি দেখেন ঢাকা বার্ন ইউনিটের যে সমস্ত পলিটিক্যাল লিডাররা গেছে বা ওখানে গেছে, পরস্পরের মধ্যে কিন্তু ধাওয়া পাল্টা হয়েছে, সেখানে ধাওয়া পাল্টা হয়েছে এবং সেটা সাধারণ মানুষ সহজভাবে নেয় নাই। কামালকে দিয়েই আবার শুরু করি। সেটা হচ্ছে যে এই ক্ষোভ আসলে মানুষ যখন বুঝতে পারে আমার পাশে কেউ আছে, তখন সে তার মমত্ববোধটা বাড়ে এবং সেখানে তার এক ধরনের বন্ধন তৈরি হয়। প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে একটা লেখাকে কেন্দ্র করে আবার সেটা আমরা দেখলাম যে অগ্নিস্ফুলিঙ্গের মতো জ্বলল, যখন সেখানে লেখা হলো যে এদের কেউ সাহায্য করতে চাইলে ত্রাণ তহবিলে, প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে যেন টাকা দেওয়া হয়। যদিও সেটা পরবর্তীতে তুলে নেওয়া হয়েছে, কিন্তু এর মধ্যে পুরোটাই ছড়িয়ে গেছে এবং সেটা নিয়ে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কারণ যারা এখানে মৃত হয়েছে তাদের বাড়িতে আনা নেওয়া, তাদের সৎকার, তাদের এর ব্যাপারে আমরা সরকারের দৃশ্যত কোনো উদ্যোগ দেখি নাই। হ্যাঁ, চিকিৎসার ব্যাপারে তারা উদ্যোগ নিয়েছে, এই দৃশ্যত উদ্যোগ দেখিনি বলেই কি এই ক্ষোভটা অনেকখানি ধারাবাহিকভাবে বাড়ছে কিনা? দেখেন, এই যে ত্রাণ তহবিলের টাকা চাওয়াটা না, এটা হলো একটা মানসিকতার ব্যাপার। মানে ওই অনেকে একটা প্রবাদ আছে না, চিল অনেক উপরে ওঠে কিন্তু নজর থাকে নিচের দিকে, বলে না? এটা হলো বাংলাদেশের এনজিও মানসিকতা, জাস্ট এনজিও মানসিকতা, যে মানুষের কাছ থেকে নিতে হবে, আমার অনেক আছে, সো হোয়াট, নিতে হবে। এই একটা ইস্যু পাইছি, কিছু নিতে হবে। এবং আমার কেন যেন মনে হয় এই কাজটা বেসিক্যালি করেছেন ওনার যে প্রেস উইং আছে, এখানে কতগুলো মহাজ্ঞানী আছে, কিন্তু বিরাট জ্ঞানী। এদের নিয়মিত কোনো প্রতি মাসে একটা করে কোনো প্রমোশন হয় না, এটা আমি বুঝি না। একজন হয়েছে, বাকিগুলোর হওয়া উচিত। এই মহাজ্ঞানীদের কাজ এটা। ওরা অনেক কিছু বলে। একবার শুনলাম যে প্রধান উপদেষ্টা বললেন যে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে, পরে এই প্রেস উইংয়ের বলতেছে না, উনি এটা বলেন না, ওটা নাকি আরও পরে হবে, জুনে হবে। তো এরকম অনেক কিছু হয়, ওনাদের কাজ এটা। কিন্তু তাদের দুইজন তো আজকে আটকে ছিলেন, দুই উপদেষ্টার সাথে আর কেউ নাই, নিশ্চয়ই আছে। হ্যাঁ, তাহলে তো এখন এই জিনিসটা হলো কি, ফোন তো বন্ধ ছিল না, ফোনও তো বন্ধ ছিল না, ফোনেই করা যায়। তো এখন অন্য কোনো গভর্নমেন্ট হলে পরে পত্রপাঠ বিদায় করতে এগুলিকে। কিন্তু আমাদের প্রধান উপদেষ্টার ব্যাপারটা হচ্ছে কি, উনি একটা ইন্টারেস্টিং ক্যারেক্টার আমার কাছে যেটা মনে হয়। উনি কিন্তু দেখেন দায়িত্ব নিয়ে প্রথমে বলছিল আপনারা মুক্ত কণ্ঠে আমাদের সমালোচনা করুন, বলছিল না? আমি তখন খুব খুশি হয়েছিলাম যে সমালোচনা মানে কি, মানে আমি সমালোচনা করব, উনি এটা বিচার করে দেখবেন। যদি এখানে যদি মনে করেন 10টা কথা বললাম, যদি একটা ওনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, তাহলে হয়তো উনি এটা গ্রহণ করবেন। এই তো আমাদের লক্ষ্য ভাই। আমরা তো গিবত করতে বসিটাই। আমাদের কথা হলো যে উনি স্টিয়ারিংয়ে আছেন, গাড়িটা উনি চালাচ্ছেন, আমার একটু বলা ভাই সামনে কিন্তু একটা খাত আছে দেখেন, কিন্তু এটুকু যে বলা, উনি খাতটাকে এড়াই চলবেন, মূলত লক্ষ্য তো এটাই। কিন্তু উনি যখন বলছেন এটা অর্থটাই মনে পরে বুঝছিল এরকম যে আপনারা মুক্ত কণ্ঠে আমাদের সমালোচনা, প্রাণ খুলে সমালোচনা করবেন, আমি কান বন্ধ করে কিছুই শুনবো না। উনি সিদ্ধান্ত নিয়েছেন কে কি বললেন আমি কিচ্ছু শুনবো না, উনি শুনেনও না। এই বয়সে শোনার আসলে ভাই সেরকম শারীরিক সক্ষমতা থাকে না। এটা ওনাকে আমি ব্যক্তিগতভাবে অ্যাটাক করছি না, বাট এটাই নিয়তি। আমাদেরও বাবা মার একসময় বয়স হয়েছিল, তো কী হয়, এটা হয় এসময় সব তারটা ঠিক থাকে না, কাজেই উনি শুনেনও না আসলে কিছু। এই যে ওনার ওনাকে যে বেজ্জতিটা করছে ওরা প্রেস উইং, অন্য কেউ হলে কী করতো, একটু তো ক্ষুব্ধ হইতো, রাগান্বিত হইতো, ওই জায়গাটা ওনার আসলে ভূতা হয়ে গেছে, উনি কিছু বলবেনও না, মেশিন স্টার্ট নেয় না, ওনা উঠাই নিচ্ছে ওটাকে। দেখেন প্রধান উপদেষ্টা, উনি তো প্রাইম মিনিস্টার, আসলে ওনার নামে, ওনার অফিসের নামে একটা ফেসবুক অ্যাকাউন্ট, এবং সেটা আপনার একদম ভেরিফাইড, সেখানে একটা এরকম দিয়ে আবার উঠায় নেওয়া, এর চেয়ে লজ্জার কিছু আর হতে পারে? টাকা চাচ্ছে, আর এই মানসিকতাটা কি, ওনার টাকার অভাব।
সেটা আমি গোলাম মোড়ার কাছে জিজ্ঞেস করি যে এই যে পাশে দাঁড়ানোটা কি কম হয়ে যাচ্ছে কিনা, কেন এত এটাই প্রভাব ফেলেছে কিনা? প্রথমত যে কাজটি করা হয়েছে, দুটো কাজ করা হয়েছে। এক ধরনের ভিক্ষা চাওয়া হয়েছে, সাহায্য চাওয়া হয়েছে, রক্ত চাওয়া হয়েছে ইট চোখে, এটা দুর্লভ। কিন্তু যেটা টাকা চাওয়া হয়েছে এটা খুবই গর্হিত কাজ হয়েছে, অন্যায় কাজ হয়েছে, এটার নিন্দা জানাচ্ছে আপনার অনুষ্ঠানের মাধ্যমে। দ্বিতীয় যে কাজটি করা হয়েছে সেটি হলো আবার জনরোষের ভয়ে এটাকে তুলে নেওয়া হয়েছে। এতে প্রমাণিত হয়েছে আগের যে কাজটি ছিল এই কাজটি অন্যায় করা হয়েছে। এই গেল দুটো। থার্ডলি যে কথাটি বলতে চাই যে এটা নিয়ে জনগণের মনে ক্ষোভ এই কারণে যে উনি ওনার ব্যক্তিগত একটা পুরস্কার আনার জন্য লন্ডনে গিয়েছেন এবং সবাই মিলে হোটেল বিল দিয়েছেন 3 কোটি টাকা, যেটাতে রাষ্ট্রের কোনো সম্পর্ক নেই। এখন প্লেন ভাড়া যদি ধরেন, অন্যান্য খরচ যদি ধরেন, তার সেখানে তার কত টাকা খরচ হয়েছে। তো যেখানে তার ব্যক্তিগত কাজের জন্য এত টাকা খরচ হওয়ার, এখানে এত বড় একটা দুর্ঘটনার জন্য রাষ্ট্রের অর্থের অভাব পড়লো কোথায়, এই কথাটা জানতে হবে। দিস ইজ দ্য ফার্স্ট থিং। সেকেন্ড থিং হলো যে এই যে আমাদের ত্রাণ তহবিলে প্রায় 30 কোটি টাকা জমা দিয়েছে ছাত্ররা। গত বছর যখন বন্যা হলো, বন্যা হওয়ার পর তারা তো টাকা তুললো, এই টাকা নিয়ে অনেক কথাবার্তা হলো, পরে তারা অডিট করে জমা দিয়েছে এবং তারা নাকি বলছে প্রায় 30 কোটি টাকা সেখানে জমা দিয়েছে। ফলে ত্রাণ তহবিলে তো আমাদের জানা মতে হাজার হাজার কোটি টাকা সেখানে আছে। তার মধ্যে আবার শুধুমাত্র ওই জনগণের টাকা কিছুদিন আগে যেখানে তারা এই 30 কোটি টাকা দিয়েছে। তো এই 30 কোটি টাকা হয়তো সে রাতারাতি বলতে পারতো যে আমি আজকে দিয়ে দিলাম সেখানে, সেটা না করে সে যখনই জনগণের কাছে ভিক্ষা চাচ্ছে, মানে ইজিটিস, মানে আমরা কি রাষ্ট্র হিসেবে এতটা ভিক্ষুক অবস্থায় চলে গেলাম যেখানে জিডিপি 7+ ছিল। কিন্তু সেটা যখন তুলে নেয় তার মানে তারা এটাকে আসলে ভুল হিসাবে ইয়ে করছে, সেটা কি তাদেরকে নমনীয়ভাবে দেখার সুযোগ কি রয়ে গেল না আমাদের? একটা না, কোনো নমনীয়ভাবে দেখার সুযোগ নাই, কারণ রাষ্ট্রের এই জায়গাতে বসে আসলে অপরাধ বা ভুল এগুলোকে কেউ ক্ষমা করে।